সবাই জানো। এটার আরেকটা ভিউ, আমি এগুলো অনেকগুলো ভিউ আনছি, তুমি বোর হয়েও না, কারণ বারবার দেখলে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো মনে থাকে, যেগুলো বলেছিলাম ওই যে ছবিতে দেখার জন্য। কডা ক্যাপিউট এপিডিডাইমিস জায়গাটা তোমাদের বলে দিয়েছি, দেন কডা এপিডিডাইমিস একদম তলে বলে দিয়েছি, দেখেছো? দেন কর্পাস এপিডিডাইমিস, এই অংশগুলো দেখানোর জন্য তোমাদের ব্যাপারটা একটু রাখলাম। এপিডিডাইমিস স্পার্ম স্টোর করে, নিউট্রিশন নেয়, আর বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। স্পার্মাটিক কর্ড, তাই না, যেখান থেকে স্পার্ম ঝোলে, এই যে। আর এটাকে ভাষা ডিফারেন্স বলবো। ভাষা ডিফারেন্স দেখা যাচ্ছে কি না? দেখা তো যাবে না, কারণ ভাষা রেফারেন্স কোন জায়গায় আছে? ভাষা রেফারেন্স অনেকটা এই জায়গায় আছে, ভেতরের দিকে আছে, ঠিক আছে, তাই না? জায়গাটা বোঝাতে বললাম, কারণ এই জায়গায় কিন্তু আমাদের গন্ডগোল লাগে। ভালো লাগলে ঠিক আছে, ভালো না লাগলেও দেখতে হবে। এবার ভেতরের ছবি যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখো, কোথায় রেটিটেস্টিস, সেপ্টা, সবগুলো আগে দেখিয়ে দিয়েছি। তারপরে ভাষা ইফারেন্সিয়া, যেখানে এই যে এপিডিডাইমিস হয়ে গেছে, হেড পার্ট হয়েছে, বডি পার্ট হয়েছে, অ্যান্ড ডিস্টাল পার্ট হয়ে ডাক্টাস ডিফারেন্সিয়া বলা হয় বা ভাষা ডিফারেন্সিয়া বলা হয়। লোবিলগুলো দেখছো, এগেন 1 2 3 4, কটা লেবিউল? এরকম লেবিউল আছে 250 লেবিউলস। বেশিক্ষণ আর এটা থাকি না, চলে যাই আমরা নেক্সট ইনফরমেশনে। ভাষা ডিফারেন্সিয়া এন্টার্স ইনটু ক্যাপিউট এপিডিডাইমিস, আগেই বলেছি, কথাগুলো শুনে নাও, নতুন ইনফরমেশন নেই। স্পার্মাটোজোয়া দ্যাট এন্টার্স ইনটু দ্য ক্যাপিউট এপিডিডাইমিস আর নন মোটাইল, এগুলো নন মোটাইল হয়, সেগুলো কিন্তু টেইলগুলো নড়াচড়া করতে পারে না, মনে রাখবেন, নন মোটাইল হয় এখানে আসা স্পার্মগুলো। দ্য এপিডিডাইমিস সার্ভস অ্যাজ দ্য সাইট অফ স্পার্ম ম্যাচুরেশন, স্পার্মের একটা ম্যাচুরিটি হয়, অ্যান্ড দ্য স্টোরেজ অফ স্পার্ম বিটুইন ইজাকুলেশন, ইজাকুলেশনের আগে বলেছিলাম, সেমিনাল ভেসিকেলে জয়েনেরও একটু আগে এপিডিডাইমিস থেকে তার নিউট্রিশনটা বেশি হয়। ইজাকুলেট করে দিলে স্পার্মগুলো এখান থেকে আর বেরিয়ে যায়, এদের আর নিউট্রিশন নেবারও সুযোগ থাকে না। কোনো স্পার্ম যদি লাকিলি ভেজানাতে এন্ট্রি করে নিতে পারে এবং যার টার্গেট ওভামের সঙ্গে মিট করা, তাহলে অর্গানিজম তৈরি হয়। একই ছবি, শুধু ইনফরমেশনটা নিয়ে নিই, এই ছবিটা তোমরা আগেই পেয়েছো। দ্য এপিডার্মিস লিড টু ভাষা ডিফারেন্স অ্যান্ড অ্যাসেন্ড টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, আরেকবার বলে দিচ্ছি, অ্যান্ড লুপস ওভার দ্য ইউরিনারি ব্লাডার, যার জন্য এই ইনফরমেশন দিলাম। দিস ইজ দ্য লুপ, ইউরিন ব্লাডারের উপর একটা লুপ খেসে বেরিয়ে যায়। নেক্সট ইনফরমেশন, ভাষা ডিফারেন্স, ডিফারেন্স মানে দূরে, ইফারেন্স মানে টেস্টিজের ভেতরে, রিসিভস ডাক্টস ফ্রম সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল থেকে বেরোনো যে ডাক্টগুলো আছে সেগুলো। সেমিনাল ভেসিকলটা কি দেখিয়ে দিয়েছিলাম, যেখানে স্পার্ম সিমেন জমা থাকে, যেখানে সিমেন, তোমরা যে সিমেন যদি রিলিজ করো, সেখানে যে হোয়াইট কালারের সিমেন হয়, সেই সিমেনটা যেখানে রিসাইড করে, যেখানে থাকে, সেই থাকার জায়গাটাকে বলে সেমিনাল ভেসিকল। সেই সেমিনাল ভেসিকল সেটাকে রিসিভ করে, ওপেনস ইনটু ইউরেথ্রা দ্য ইজাকুলেটরি ডাক্ট। ইউরেথ্রা মানে ওই যে পেনিসের ভিতর দিয়ে যে নালীটা বেরিয়ে আসে, তাকে ইউরিন থ্রোয়িং ডাক্ট or urethra or ejaculatory duct, same name. The duct stores and transports sperm from the testis to the outside through urethra. Outside এ ফিরে আসে, আউটসাইডে না আসলে চলবে না, কারণ ভেজানেতে আসতে হবে তাকে আউটসাইডে আসতে গেলে। The urethra originate from the urinary bladder and extend through the penis to the external opening called urethral ম্যাথিউস। দেখো, অরিজিনেট ফ্রম ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রাটা কি বারবার বলেছিলাম, ইউরিন থ্রো করার এরিয়া, যেটা কোথা থেকে অরিজিনেট করে? যেটা অরিজিনেট করে যায় ইউরিনারি ব্লাডার থেকে। আগের ছবিতে তোমরা দেখেছো, লেখাগুলো ঘুরে যাবে, আমি একটু দেখে নিই আগের ছবিগুলো। এই যে ইউরিনারি ব্লাডার, দেখো এইখান থেকে স্টার্ট হচ্ছে ইউরিনারি, এই জায়গাটা থেকে ঠিক এই জায়গায় কি থাকে পরে দেখাবো, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, আগেই বলেছি, আরেকবার দেখিয়ে দেবো। এইখান থেকে শুরু করে আমার দাগটা যে নেমে আসছে, এইটা জায়গায় ইউরেথ্রা। দেখো, এই ছোট ছোট ইনফরমেশন, ইউরেথ্রার স্টার্টিং পয়েন্ট, কেউ যদি ইউরেথ্রা স্টার্টিং পয়েন্ট টেস্টিস থেকে বলে দেয়, ভুল করবে। ইউরেথ্রা স্টার্টিং পয়েন্ট ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার জাংশন অফ দ্য
প্রস্টেট গ্ল্যান্ড, এটা বলবো। নেক্সট, ভাসা ডিফারেন্স অলসো কল্ড ভাসা ডিফারেন্সিয়া or sperm duct. Next, arises from the coda epididymis, তাই না? coda মানে লাস্ট পার্ট, epididymis ejaculated duct, 2 in number. ejaculated duct কটা থাকবে? দুটো, দুপাশ থেকে দুটো এসে লাগবে। Y shape বলেছিলাম। formed by the union of ducts of seminal vesicle, কটা সেমিনাল ভেসিকেল থাকে? পেয়ার, দুটো। মনে রাখবে, আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে শুধু প্রস্টেট গ্ল্যান্ড একটা থাকে, তাছাড়া যে কোনো গ্ল্যান্ড আছে তারা সবকটা পেয়ারে আছে, দুটো দুটো করে আছে। বালবোইরেথ্রাল গ্ল্যান্ড দুটো, সেমিনাল ভেসিকেল দুটো, কাজে দুটো থেকে একটা কমন ডাক্টে মেলে। ভাসা ডিফারেন্স স্টোরস অ্যান্ড ট্রান্সপোর্ট স্পার্ম ফ্রম টেস্টিস টু আউটসাইড অফ ইউরেথ্রা, আগেই তোমাদের বলে দিয়েছি, কিছু কমন ইনফরমেশন দিয়ে দিচ্ছি। নাও দ্য পেনিস ইজ দ্য মেল এক্সটার্নাল জেনিটালিয়া, এটাকে নিয়ে জানবার কোনো অবকাশ নেই, তোমরা জানো, এগুলো আগে জানো। ইট ইজ মেড আপ অফ স্পেশাল টিস্যু দ্যাট হেল্প ইন ইজেকশন অফ পেনিস। ইজেকশন মানে সিমেন তার সঙ্গে স্পার্ম বেরিয়ে যাওয়া, তাকে ইজেকশন বলা হয়। যে কোনো কিছু থ্রো করা, জোরে নিক্ষেপ করা, ইজেকশন। অ্যান্ড ইজেকশন করতে গেলে একটা মাসেলের স্ট্রেংথ দরকার আছে। মাসেলের স্ট্রেংথ দরকার হতে গেলে পেনিসকে স্ট্রং হতে হবে। অ্যাট দ্য সেম টাইম কয়েটাসের জন্য পেনিসকে স্ট্রং হতে হবে। পেনিসকে যদি স্ট্রং না হয় তাহলে পেনিস ঠিকমতো ভেজাইনাতে ইনসার্টই হবে না, এবং যদি ফুললি ইনসার্টেড পেনিস দিয়ে যদি সিমেন না যায় তাহলে সিমেন টার্গেটে বা স্পার্ম টার্গেটে যেতে অসুবিধা হয়। তার মানে এটা নয় যে একদম তাকে ফুললি টার্গেটে পৌঁছে দেওয়া, টার্গেট নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। বাট পেনিসের এই যে স্টিফনেস তাকে বলা ইরেকশন। দেখো এই শব্দগুলো সবকটা ই দিয়ে শুরু হচ্ছে। ইজাকুলেশন, ইজেক্ট। ইজেক্ট কথাটা পেয়েছিলে মনে আছে? আগেকার দিনে ক্যাসেট থাকতো, অথবা আমাদের কম্পিউটারে একটা সুইচ থাকে যাকে মেরে দিলে ইজেক্ট করে যায়, একটা ডিস্কটা বেরিয়ে আসে, সেই থেকে ইজেকশন, ইজেক্ট। এবং স্ট্রেংথ হয়ে যাওয়া, পেনিসের স্ট্রেংথকে বলা হয় ইরেকশন। আর ইরেকশনের সঙ্গে যদি কিছু মাসেল রিলেটেড থাকবে, এখন আমরা পেনিসের সেই মাসেলগুলো নিয়ে বলবো, মনে রাখবে এটা কিন্তু সেকেন্ডারি ফাংশন। কাজেই আমরা কিন্তু এই সেকেন্ডারি নিয়ে বেশি ভাবি। যদি ইরেকশনে কোনো ডিসফাংশন হয় তাকে ইডি বা ইরেকটাইল ডিসফাংশন বলি, এবং এটাকে আমরা ইম্পোটেন্সির সঙ্গে তুলনা করে ফেলি। এবং কারো যদি ইরেকশনটা বেটার না হয় তাহলে এটাকে নিয়ে আমাদের ম্যারিটাল লাইফে প্রবলেম আসতে শুরু করে বলে আমরা মনে করি। বাট দিস আর দ্য সেকেন্ডারি পার্ট, বাট প্রাইমারি পার্টকে নিয়ে কিন্তু এর আগেই ডিসকাশন করে দিয়েছি। দ্য এনলার্জ এন্ড অফ দ্য পেনিস ইজ কল্ড গ্ল্যান্স অফ পেনিস। এর আগে দেখিয়ে দিয়েছি, এই যে উপরে এনলার্জ পার্ট গ্ল্যান্স ইজ কভার্ড বাই লুজ ফোল্ড অফ স্কিন কল্ড ফোরস্কিন। অনেক আগে দেখিয়ে দিয়েছি, এরপরে ফোরস্কিনটাকে নিয়ে একটু দেখাবো, দু একটা ইনফরমেশন দেব। মনে রাখবে এই যে ওপরের দিকে কিছু মাসেল আছে, এই মাসেলগুলো কিন্তু পেনিসকে ইরেক্ট করতে সাহায্য করে, এবং পেনিস যদি ইরেক্ট করে তাহলে ভেজাইনাতে টার্গেটে স্পার্ম বা সিমেনকে পৌঁছে দিতে সাহায্য করে। এই হলো নন ইরেক্টেড নর্মাল একটি পেনিসের এবং তার সঙ্গে স্ক্রোটামের নর্মাল একটা ছবি দেখতে পাচ্ছ। এটা ড্রয়িং করা, অরিজিনাল কিছু নয়। আর শ্যাফট বলে থাকি অনেকে, পেনিসের শ্যাফট বলে থাকি এটাকে। এই যে ফোরস্কিন, এটাকে নিয়ে তোমাদের একটা ইম্পর্টেন্ট কয়েকটা ইনফরমেশন দিচ্ছি। তার আগে স্ক্রোটাম দেখতে পাচ্ছ, গ্ল্যান্স একটু বেরিয়ে আছে। এখানে এই অবস্থায় যদি পেনিসটি লুক থাকে তাহলে এখানের মধ্যে যখন পেনিস ইরেক্টেড হবে বা মাসেলগুলো স্ট্রং হবে ব্রেনের অ্যাকশনে, এবং ব্লাড ক্যাপিলারির মধ্যে প্রচুর ব্লাড সাপ্লাই হবে, সেই ব্লাড সাপ্লাইয়ের পরে এটা ইরেক্ট হয়ে যায়। ইরেক্ট হবার পরে এই যে ফোরস্কিনটা সেটা ক্রস করে দিয়ে পেনিসকে ক্রস করে বেরিয়ে আসে। কিন্তু আমি এরপরের একটা ছবি দেখাবো যেখানে তোমরা একটা বিশেষ বুঝতে পারবে। এই যে ছবি দেখতে পাচ্ছ, অনেক মেলের ক্ষেত্রে, ইন্ডিয়াতে বলা যায় প্রায় 50% মেলের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের একটা ধর্মে, আমি কোনো ধর্মের নাম আমি বলবো না,
কারণ ধর্মের নাম বলাটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা একটু অন্য কথা হবে। এটা অনেকেই তোমরা জানতে পারো, জানলে ভালো, না জানলে পরে পার্সোনালি তুমি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো। পার্টিকুলার ধর্মের কিছু লোকেদের ক্ষেত্রে দেখা যায় কেউ এই ফোরস্কিনটাকে রিটেন করে থাকে না, এটা ন্যাচারালি 50% মেলের এটা থাকে, অর্থাৎ কভার করে থাকে। অ্যান্ড ইভেন আফটার ইরেকশন দিস কভারিং ডাজ নট গো ব্যাক টু দ্য পেনিস ওয়াল। এটা অনেক সময় একটা প্রবলেম ক্রিয়েট করে, কারণ গ্ল্যান্ডস অফ পেনিসের মধ্যে অনেক সময় কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন জন্মে যায়। সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা এখানে গিয়ে ফাইমোসিস বলে একটা অবস্থান সৃষ্টি করে, অর্থাৎ পেনিস ফুলে যেতে পারে এবং কয়টাস বা ইন্টারকোর্স সেটা ডিফিকাল্টি হতে পারে। ইন্টারকোর্সের ডিফিকাল্টি হয়ে গেলে সেখানে ব্লাড রিলিজ হয়ে যাওয়া বা একটা পেইনফুল অবস্থা তৈরি হতে পারে। কিন্তু এই ফোরস্কিনটাকে আমরা ইচ্ছে করলে সার্জিক্যালি রিমুভ করে দেওয়া যায়, সেটাকে ফাইমোসিস অপারেশন বলা হয়। আজকালকার দিনে এই ফাইমোসিস অপারেশন বিকাম ভেরি ইজিলি একটা কভারেজ পরিয়ে দিয়ে স্কিনটাকে খুব ইজিলি কেটে যদি রিমুভ করে দেওয়া যায় তাহলে গ্ল্যান্ডস অফ পেনিসটি এক্সপোজড হয়ে যায় এবং ডিউরিং ইন্টারকোর্সে কোনো অসুবিধার সৃষ্টি হয় না এবং অ্যাট দ্য সেম টাইম গ্ল্যান্ডসের মধ্যে ওই যে ইনফেকশনগুলো হবার প্রবণতা সেগুলো হয় না। কেন? কিছু কিছু ধর্মে তাদের 5-6 বছর বয়স বা 7 বছর বয়সে রিচুয়ালস আছে, যেমন কিছু কিছু ধর্মে পৈতের একটা রিচুয়ালস আছে, সেরকমই কোনো কোনো ধর্মে রিচুয়ালস যেটাকে সুন্নাত প্রথা বলা হয়, সেই প্রথার মাধ্যমে সুন্নাত নামটা জানবে, অর্থাৎ তারই ফোরস্কিনটাকে, এটা কিন্তু ফোরস্কিন থাকুক বা না থাকুক, এই যে একটা রিচুয়াল, সেই রিচুয়ালটা করার প্রথা চলে এসছে। এটা কিন্তু একটা হেলদি প্র্যাকটিস, এটা একটা বেটার প্র্যাকটিস। তাই আমি অনেককেই বলবো, যারা আজকে ভবিষ্যতের ফাদার বা মাদার হতে যাচ্ছ, বা কারোর যদি ফ্রেন্ড সার্কেল থাকে, কারোর মধ্যে যদি এই প্রবলেমগুলো থাকে, তাহলে সচেতন, এটা অ্যাডাল্ট অবস্থাতেও করা যায়, বড় হয়ে গেলেও এই জায়গার ফাইমোসিসটাকে অপারেট করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বিকজ এটা অপারেট করলে, যেমন ছোটবেলায় যদি অপারেট করা যায় তাহলে পিনিয়াল গ্রোথ ভালো হয়, আর বড় হয়ে অপারেট করলে পিনিয়াল গ্রোথটা একটু রিডিউস হয়ে যায়। আর আরেকটা সমস্যা দেখা দেয় বড় হয়ে করলে, কারণ যখন অ্যাডাল্ট হয়ে 10, 12, 15, 20 বছর বয়সে যদি কেউ এই ফাইমোসিসটাকে অপারেশন করে, সার্জারি করে, তাহলে সেন্সিটিভিটি অফ দ্য পেনিস জেনারেলি ইনক্রিজ করে যায়, যেটা কয়টাসকে প্রবলেম সৃষ্টি করে। অ্যান্ড প্রিম্যাচিওর ইজাকুলেশন বলা হয়, অর্থাৎ অনেক ইজাকুলেশনে যে টাইমটা ধরে ইজাকুলেট করাটা দরকার হয় বা কয়টাসের টাইম, সেটা রিডিউস হয়ে গিয়ে প্রিম্যাচিওর ইজাকুলেশনের প্রবলেম দেখা যায় ওভার সেন্সিটিভিটির কারণে। সেন্সিটিভিটি যদি লুজ হয়ে যায় ডিউরিং দ্য ওয়ারিং অফ দ্য গার্মেন্টস, প্যান্ট বা সব কিছু পরার সময় যদি আগে থেকেই গ্ল্যান্ডস অফ পেনিসটি এক্সপোজ করা থাকে, তবে সেখানে দীর্ঘদিন ধরে রাবিং হওয়ার ফলে সেন্সিটিভিটি একটু কমে যায়, তার ফলে পরবর্তীকালে কয়টাসের প্রবলেম দেখা দেয় না। আমি কিন্তু খুব গভীর কথা বললাম, আশা করি এটার সঙ্গে এটা কোনো এক্সামে রিলেটেড নয়, এটা সেক্সুয়াল হেলথ বেটার রাখবার জন্য, কারণ এরপরেই যে চ্যাপ্টারটা আছে সেটা সেক্সুয়াল হেলথের উপরে, সেখানেও কিন্তু এই টার্মটা আমি এখনই পড়িয়ে দিলাম তোমাদের মনে রাখবার জন্য। সো ফাইমোসিস যদি থাকে, যার নর্মাল ফোরস্কিনটা কভার করে চলে যায় না, পেইনফুল উইথড্রয়াল অফ দ্য স্কিন অ্যাট দ্য টাইম অফ ইরেকশন হয়, তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবে। একটু যদি কস্ট বিয়ার করা যায়, ভালো হসপিটালে করা যায়, তাহলে প্রচুর যন্ত্রপাতি আছে যে যন্ত্রের সাহায্যে ইজিলি এই ফাইমোসিসটাকে অপারেট করে দেওয়া যায়। সার্কামসিশন বলা হয় এটাকে, মনে রাখবে। আনসার্কামসিজড পেনিস অ্যান্ড সার্কামসিজড পেনিস, ফাইমোসিস কন্ডিশনটা ফুলে যাওয়া, বাট ফাইমোসিস থেকে বাঁচতে, ইন্টারকোর্সকে বেটার করতে সার্কামসিজড পেনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সার্কামসিজড পেনিস ইজ ভেরি ভেরি গুড। যারা এটা শুনছো মাথায় রেখে দিও, নিজেরা চেক করলে সেটা বুঝতে পারবে। তোমাদের মধ্যে ডিসকাশন হয়তো কেউ করতে লজ্জা পাও, কিন্তু যেহেতু আমরা আলোচনাটা করছি একটা এডুকেশন পারপাস, তাই এটাও একটা হেলথ এডুকেশন পারপাসে ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই তোমাদের দিয়ে রাখলাম। চলো
দ্য মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড ইনক্লুড সেমিনাল ভেসিকেল, আগে বলেছি, প্রোস্টেট অ্যান্ড পেয়ার্ড। মনে রাখবে কোনটা পেয়ার্ড আর কোনটা সেকেন্ডারি, এই জায়গাটা আমি একটু স্পেশালি বলে দিচ্ছি, একটু হোয়াইট দিয়ে মনে করে দিই। পেয়ার্ড সেমিনাল ভেসিকল। আবার বলছি, এ মানে একটা সিঙ্গল, পেয়ার্ড নয় কিন্তু একটা। প্রোস্টেট এর আগে বলে দিয়েছি, মনে করার জন্য এখন বলছি, প্রোস্টেট, এরপরে বাকিগুলো পেয়ার্ড। আবার বলেছি পেয়ার্ড, এই জায়গাটা মনে হয় পেয়ার্ড। বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, কোথায় থাকে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড? ঠিক আমাদের পেনিসের গোড়ার দিকে। বাল্বো ইউরেথ্রাল কি কাজ করে? বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড শুরুতে, এরপরেও বলবো, আরেকবার বলে দিচ্ছি, একটা ফ্লুইড সিক্রেট করে, যেটা অনেকে কাউপার গ্ল্যান্ডও বলে থাকে, যেটা কি করে, ওই ফ্লুইডটা কয়টাসের সময় বা ইন্টারকোর্সের সময় পেনিসকে লুব্রিকেট করে দেয়, একটা গ্রিজের কাজ করে। সিক্রেশন অফ দিস গ্ল্যান্ড কনস্টিটিউট দ্য সেমিনাল প্লাজমা, কোথা থেকে? বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থেকে, হুইচ ইজ রিচ ইন ফ্রুক্টোজ। আগেই বলেছি, এবার সেমিনাল ভেসিকেলের সিমেনের কন্টেন্ট দেখো। এরপর আরেকবার বলবো, ক্যালসিয়াম, হোয়াইট ইন কালার হয় ক্যালসিয়ামের জন্য, অ্যান্ড সার্টেন এনজাইমস, প্রচুর এনজাইম থাকবে, কারণ স্পার্মগুলোকে এনজাইম প্রডিউস করার মধ্যে দিয়ে স্পার্মকে পৌঁছে দেওয়া, ওভামের সঙ্গে মিট করানো, ওই এনজাইমের কাজ। দ্য সিক্রেশন অফ বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অলসো হেল্প ইন লুব্রিকেশন অফ দ্য পেনিস, এর আগেই বলে দিয়েছি, গ্রিজের কাজ করে, কয়টাসকে হেল্প করে। দেখো, কম্পোজিশন অফ সেমিনাল প্লাজমা অথবা সিমেন, সিমেনের মধ্যে কি থাকে সেগুলো একটু ডিসকাস করে দিচ্ছি। অ্যামাউন্ট, এক একবার ইজাকুলেশনে 2 to 6 মিলিলিটার সিমেন বেরিয়ে আসে। পিএইচ লেভেল, পটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন, সেটা 7 to 8 হাই অ্যালকালাইন বাফার, মনে রাখবে, লাইটলি, নট হাই, ইট ইজ লাইটলি অ্যালকালাইন, কারণ 7 মানে নিউট্রাল, 8 মানে অ্যালকালাইন, ক্ষারীয় হতে হবে। সেমিনাল গ্ল্যান্ড সিক্রেশন 70% ভলিউম অফ অ্যালকালাইন ফ্রুক্টোজ রিচ সিক্রেশন। আবার বলি, ফ্রুক্টোজ বাংলায় বলে ফল শর্করা, তাই জন্য বলা হয় ফল খেলে সিমেনের প্রোডাকশনটা বেটার হয়। তাহলে এখন থেকে ছেলেদের একটু ফল খাওয়ার দিকে বেশি ঝোঁক দিতে হবে, সিগারেট মদ এগুলো নয়। সিগারেট মদ নিকোটিন এগুলো বেশি খেলে ফ্রুক্টোজ সরে যায়, সিমেনের প্রোডাকশন কমে যায়। রিসেন্টলি দেখা যাচ্ছে মানুষের এই ধরনের প্র্যাকটিসগুলো ব্যাড হয়ে যাচ্ছে বলে মানুষ আস্তে আস্তে ইম্পোটেন্সির দিকে চলে যাচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। 5.5 to 6.5 মিলিগ্রাম পার ml এই পরিমাণে ফ্রুক্টোজ থাকে। দেন ফসফোরাইলোক্লোরিন অ্যান্ড অ্যাসকর্বিক অ্যাসিড এগুলো থাকে। এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন থাকবে। কোলেস্টেরল আগেই বলেছিলাম, ফসফোলিপিড, প্রোটিয়েজ, কিছু প্রোটিন মেটেরিয়াল, এছাড়া থাকে ফাইব্রিনোজেন, ফাইব্রিন, এই ধরনের কিছু মেটেরিয়াল। অনেকেরই ক্ষেত্রে মনে হতে পারে এর মধ্যে কি কোনো নিউট্রিটিভ ভ্যালু থাকে ফর হিউম্যান কনজাম্পশন? সেরকম থাকে না, কারণ এটার মধ্যে থাকা যে স্ট্রং বেস সেটা স্টমাক ইরিটেবিলিটি করতে পারে, বাট আদারওয়াইজ সিমেনের সেরকম কোনো, বা সিমেন এনগালফ বা সিমেনের কোনো সেরকম কোনো কারণে এটা আমাদের কিছু, এটা অনেকেরই কোশ্চেন থাকে, আমি তাই জন্য কোশ্চেনের আনসারটা দিয়ে দিলাম। অনেকে কোশ্চেন করে, স্যার ক্যান ইট বি এডিবল, কোনো জায়গায় লেখা থাকে, বাট এটা ডাউটফুল কোশ্চেন। কিন্তু এর কোনো ক্ষতি নেই, কারণ আমাদের হিউম্যান বডি থেকে বেরোনো, এটার কোনো হার্মফুল এফেক্ট সেরকম নেই জেনারেলি। ফার্দার অ্যানাদার কম্পোজিশন, ফসফেট, বাইকার্বনেট, এই ধরনের মেটেরিয়ালগুলো থাকবে। বাইকার্বনেট সল্ট তো থাকে, যার জন্য সেটা পিএইচকে বাড়িয়ে 7 to 8 করে দেয়। তোমরা স্পারমাটোজেনেসিস শেষ সময় কাজে লাগে, অ্যান্ড লিম্ফোসাইট কিছু এর মধ্যে থেকে যায়। কিন্তু যদি কোনো ডিজিজ অর্গানিজম বা হিউম্যান বিং হয়, অনেক সময় দেখা যায় ডিজিজ পাস ফর্ম অথবা কিছু এক্সট্রা
ভাইরাস ব্যাকটেরিয়া এটার মধ্যে দেখতে পাওয়া যায়। কাজেই সেমিনাল প্লাজমাতে এটা থাকে বা সিমেনের কম্পোজিশন। এই হলো ইরেক্টেড অবস্থায় পেনিস, এর আগে তোমরা দেখেছো। এরপরে সেই ইরেকশনে কোন কোন মাসেলগুলো কাজ করে সেগুলো নিয়ে তোমাদের একটু ডিসকাশন করে দেব। দ্য মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড ইনক্লুড সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট গ্ল্যান্ড, এটাকে নিয়ে তোমাদের বলে দিচ্ছি, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। সেমিনাল ভেসিকেলের দু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তাড়াতাড়ি বলে দিই, কারণ এগুলো এক্সট্রা ইনফরমেশন। ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে সিচুয়েটেড বিহাইন্ড দ্য ইউরিনারি ব্লাডারের দিকে সেমিনাল ভেসিকেলটা থাকে। অ্যাট দ্য জাংশন অফ ভাসা ডিফারেন্স, জাংশনে থাকে, ওয়াইয়ের মতো জাংশন, এগুলো বলে দিয়েছি। অ্যান্ড প্রোস্টেট গ্ল্যান্ডের পিছন দিকটা এটা থাকে। ইটস লাইক ন্যারো লং পাউচ, লম্বাটে লং পাউচ হিসেবে থাকে। হ্যাভিং মাস্কুলার ওয়াল, এর মধ্যে মাসেল থাকে, কারণ যখন ইজেক্টেড হয় তখন এটাকে হাই ফোর্স দেওয়ার জন্য এই মাসেল লেয়ারটা কাজ করে। টুইন নাম্বার পেয়ার থাকে, পিএইচ 7.4 আগেই বলেছি। কন্ট্রিবিউটেড 60% ভলিউম অফ দ্য সিমেন, সিমেনের 60% সেমিনাল ভেসিকেল থেকে প্লাজমা এসে এখানে তৈরি হয়। সিক্রিশন অলসো কন্টেইনড প্রোস্টাগ্ল্যান্ডিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন, প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন সেমিনাল ভেসিকেল থেকে সিক্রেট করে। লাইক ফ্যাটি অ্যাসিড, কি কি হয়? ফ্যাটি অ্যাসিড একটা প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের মধ্যে পড়ে। হেল্প ইন কন্ট্রাকশন, স্কুইজ করা, চাপ দেওয়া, কাজ করে। ফ্রুক্টোজ, বারবার বলছি ফলস করা, প্রডিউস বাই সেমিনাল ভেসিকেল, প্রোভাইড ফরেন্সিক টেস্ট অফ রেপ। এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট কথা একটু বলে দিই, কারণ প্রত্যেকটা স্লাইডেরই একটা দুটো ইনফরমেশন নিয়ে তোমাদের একটু নতুন লাইন পাই বলে লাইনগুলো একটু পড়িয়ে দিই, যার জন্য দরকার হয়। তোমরা রেপ কেস জানো, রেপ কেসে যদি কারো রেপ্ট হয়ে যায় সেখানে সিমেনের অস্তিত্ব থাকতে হবে। সিমেন দেখা যায় আফটার রেপ কেস যখন হয়ে যায় তখন আস্তে আস্তে অন্যান্য কম্পোজিশনগুলো যদি বডিতে ছড়িয়েও পড়ে, কিন্তু ফ্রুক্টোজ ইজিলি ছড়িয়ে পড়তে পারে না। এবং ডক্টরসরা যখনই কোনো ভেজাইনা থেকে বা রেপ ভিকটিমের ভেজাইনা থেকে আমাদের সিমেন কালেক্ট করে, সেই সিমেনের মধ্যে যেটাকে স্টাডি করা হয় সেটা ফ্রুক্টোজের পরিমাণকে স্টাডি করা হয়। ফ্রুক্টোজ যদি থাকে তবেই বুঝতে হবে সেখানে সিমেন এন্ট্রি নিয়েছিল, কারণ আমাদের আইন অনেক সময় বলে, কারণ ভেজাইনাল ফ্লুইডের সঙ্গে ফ্রুক্টোজের সেখানে থাকে না, কারণ ভেজাইনাল ফ্লুইড সিমেন ফ্লুইড প্রায় একসঙ্গে মিলেমিশে গিয়ে ব্যাপারটার মধ্যে একটা কমপ্লেক্সিটি তৈরি করে দেয়। কিন্তু যে ফ্লুইডটা কালেক্ট করা হয় সেখানে ভেজাইনাল ফ্লুইডও থাকে, আদার ফ্লুইডও থাকে, অন্যান্য মেটেরিয়াল। মনে রাখবে কোন মেটেরিয়ালটাকে খোঁজ করা হয়, এটা জেনারেল নলেজের কোশ্চেন। তার নাম ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ ফ্রুক্টোজ অ্যাকচুয়ালি ফ্রুক্টোজ স্পার্মকে কিছুটা নিউট্রিশন দেবার কাজ করে থাকে, সেজন্য সেমিনাল ভেসেলে বা সিমেনে লটস অফ ফ্রুক্টোজ থাকে। এই জন্য অনেকে প্রশ্ন করে ক্যান ইট বি এডিবল? এই প্রশ্নটার উত্তর আমি সরাসরি দেব না, কারণ এটার অনেক ভুল মানে হতে পারে। কারণ ভুল মানে হলে এটার অনেক ম্যাল প্র্যাকটিস হতে পারে বা অনিচ্ছাকৃত অনেক কিছু ফোর্সফুল অ্যাক্টিভিটি হতে পারে। তার জন্য এইটাকে আমরা উইথড্র রাখলাম কমেন্টটা নিয়ে, কারণ এই কমেন্টটা আমি করব না। কারণ ক্যান ইট বি সেমিনাল ভেসিকেল বা সিমেন এডিবল, আনসার আমি দেব না। প্রোস্টেট গ্ল্যান্ড 1 ইন নাম্বার একটাই থাকে, অ্যান্ড সিচুয়েটেড অ্যাট ফার্স্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা, ইউরেথ্রা প্রথম দিকে থাকে। কন্টেইনস প্রোস্ট্যাটিক ইউট্রিকল অ্যান্ড অ্যাসিনি, একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাসিনি বলা হয়, এগুলো আমরা পড়েছি এর আগে ছোটবেলায়, আমি তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য রেখে দিয়েছি। প্রোভাইডেড বাই ক্যাপসুল, ক্যাপসুল এটাকে প্রোভাইড করে। প্রোস্টেট গ্ল্যান্ডের যে সিক্রেশন কন্ট্রিবিউট 15 to 30% অফ ভলিউম অফ সিমেন, সিমেনের মধ্যে প্রায় 30% অবধি প্রোস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন থাকে। এর পিএইচও অ্যালকালাইন পিএইচ
যেটা 6.6 থেকে 7.31, সেই জন্য সিমেনের অ্যালকালাইন এর আগে দুটোই অ্যালকালাইন তোমাদের বলেছি। প্রোস্টেট গ্ল্যান্ড সিক্রেশন কন্টেন্ট, এটা কিন্তু একটু হায়ার স্টাডিজে আমি অনেক সময় এত প্রশ্ন পেয়েছি, তো কখনো কখনো এই প্রশ্নটা পেয়েছি। অল্টারনেটিভ যখন কোশ্চেন থাকে নিট বা এই ধরনের হায়ার এক্সামে, এরকম অনেকগুলো কম্পোজিশন দেওয়া থাকবে, 4টে অপশনের মধ্যে কোনোটায় দেখবে এই কটা যে অপশন দিয়েছি এই কটার মধ্যে যদি কয়েকটা লেখা থাকে শিওরলি তবেই সেই অপশানে টিক দিতে হয়। তার জন্য আমি এটাকে একটু ডিসকাস করে দিচ্ছি। কি কি আছে? সাইট্রিক অ্যাসিড, দেন অ্যাসিড ফসফেট, এটাকে বলছে পিওসিনোজেন, একটা স্পেশাল কম্পোনেন্ট পিওসিনোজেন। দেন আছে ফাইব্রিনোলাইসিন অ্যান্ড ফাইব্রিনোজেনেস, একটা লাইসিন একটা জেনেস, এসি থাকা মানে এনজাইম। ফাইব্রিনোলাইসিন যেটা লাইসিস রিয়াকশন করে, এনজাইমগুলোর কথা বলেছিলাম না, ফিউ এনজাইম, সেই এনজাইমগুলো এটার নাম ফাইব্রিনোজেনেস, ফাইব্রিনোজেনকে এরা ক্রিয়েট করে। দেন অ্যালবুমিন, some nutrient protein, and lastly very important not least prostaglandins। এই প্রত্যেকটা নাম অনেক সময়তে আমি কিছু কিছু এক্সামে আসতে দেখেছি। সো দিজ আর দ্য গ্রুপস অফ ইনফরমেশন সিক্রেশন অফ prostate gland। Extra information, prostate secretion contains substance important for sperm mobility। প্রোস্টেট গ্ল্যান্ডের থেকে সিক্রেশন, সেটা স্পার্মকে মোবিলিটি বা তার লেজটাকে নাড়াতে সাহায্য করে। ইনফ্লেমেশন অফ প্রোস্টেট যদি হয়ে থাকে সেটাকে বলা যায় প্রোস্টাইটিস। ওল্ড এজে প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গিয়ে আমাদের ইউরেথ্রা ন্যারো হয়ে গিয়ে আমাদের ইউরিনেশনে একটা প্রবলেম দেখা দেয়। প্রোস্টেট এনলার্জ, সো ইউরিনেশন বিকাম ডিফিকাল্ট, এটা প্রোস্টেট গ্ল্যান্ডের একটা সমস্যা, এটা আজকাল একটু কমন দেখা যাচ্ছে। দ্য পিএইচ expresses the prostatic secretion was acid with mean of 6.7 in men without inflammatory prostatic disease। The pH of expressed prostatic secretion was acid in a pH কত হবে 6.7 in men without inflammatory prostatic disease। It reaches a mean of 8.1 in those with chronic bacterial prostatitis। এবার যদি কোনো কারণে এটা একটা টেস্টিস, কারণ প্রোস্টেট গ্ল্যান্ডের সিক্রেশনের মধ্যে যদি 6 থেকে 7 মধ্যে, 6 থেকে 7 মানে কিছুটা অ্যাসিডিক কিছুটা বেড়ে যায়, 6.7 এর মিন একটা মাত্রা আছে, এটা অ্যাসিড বেস বলা যাবে না, এটার একটা ডেটা আছে, সেই ডেটার মধ্যে থাকলে বোঝাবে প্রোস্টেট গ্ল্যান্ড স্বাভাবিক কাজ করছে। যদি 8.1 হয়ে যায় সেই ডেটাটা, তাহলে প্রোস্টাইটিস বা প্রোস্টেট এনলার্জমেন্ট বা ইউরিনেশনের ডিফিকাল্টি দেখা যায়। benign prostate hypertrophy BPH, benign prostate hypertrophy common condition in elderly men। যারা বয়স্ক হয়ে যায় তাদের BPH হয়, মনে রাখবে যারা BPH পেশেন্ট তাদের বলা হয় প্রোস্টেট পেশেন্ট। প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে, অনেকে তা না করে ডাক্তাররা নিজেদের সঙ্গে যখন কমিউনিকেট করে তখন কেউ কাউকে বলা হয় কিরে ওর প্রোস্টেট হয়েছে, প্রোস্টেট এনলার্জ হয়েছে, এগুলো সব বলে না, তারা BPH বলে দেয়। একজন আরেকজন ডাক্তার সেই কমিউনিকেশনটা বুঝে যায়। বিনাইন প্রোস্টেট হাইপারট্রফি, বিনাইন প্রোস্টেট হাইপারট্রফি, বি বিনাইন, পি প্রোস্টেট, এইচ হাইপারট্রফি, ফুলে যায়। এক্সট্রা ইনফরমেশন এটাই এই স্লাইডের থেকে। বালবোইরেথ্রাল গ্ল্যান্ড অলসো কল্ড অ্যাজ কাউপার গ্ল্যান্ড, এটাই কিন্তু পরীক্ষায় আসে, বেঙ্গলি মিডিয়ামে খুব বেশি আসে। ওয়ান পেয়ার, আবার বলেছি এটা ওয়ান পেয়ার, মনে রাখবে কোনটা পেয়ার কোনটা সিঙ্গল, prostate gland single, other all gland paired, situated beneath bladder and behind urethra, present only in male mammals। মেয়ে ফিমেলদের থাকে না, শুধু মেলদের থাকে, ঠিক আছে। এছাড়া স্লাইটলি
অ্যালকালাইন সিক্রিশন করে থাকে, acts as lubricant of penis, it neutralize any urine in urethra, ইউরেথ্রার মধ্যে যদি ইউরিন জমা হয়ে থাকে সেটাকে নিউট্রালাইজ করে দেয়। কারণ ইউরিন সহ যদি সিমেন ভেজাইনাতে এন্ট্রি নেয় তখন স্পার্মকে সে স্পার্মিসাইডের কাজ করে, জেনারেলি দেখা যায়। কারণ সেখানের মধ্যে যদি ইউরিন কিছু থেকে যায় সেটাকে আবার কিছুটা নিউট্রালাইজেশনের কাজ করে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অ্যান্ড পেনিসকে। কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলে দিলাম, ইট নিউট্রালাইজেস এনি ইউরিন ইন ইউরেথ্রা। কেন? ইউরেথ্রা দিয়েই তো আমাদের, যদি নর্মাল ইউরিনের সঙ্গে স্পার্ম বেরোয় সেটা তো জেনারেলি বেরোয় না, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু ভেজাইনাতে যখন ইজাকুলেটেড হবে তখন ইউরিন থাকলে তাকে নিউট্রালাইজ করা দরকার। বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন সেটাকে নিউট্রালাইজ করে। সেমিনাল প্লাজমা পুরো ছক আকারে, তোমরা এটাকে সংক্ষেপে লিখে দেওয়া আছে। এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ইনফরমেশনগুলো দিলে একটু সময় লাগবে, আমি এটাকে বেশি দিচ্ছি না। সিক্রেশন অফ সেমিনাল প্লাজমা, সিক্রেশন অফ প্রোস্টেট অ্যান্ড সিক্রেশন অফ বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে তিনটে সিক্রেশন হবে, সেমিনাল প্লাজমা, সিমেন। সিমেনের মধ্যে কি কি থাকে সেটা তোমাদের একত্রিত বলে দিলাম। তিনটে জিনিস, 1 সেমিনাল প্লাজমা, 2 সিক্রেশন অফ প্রোস্টেট, 3 সিক্রেশন অফ বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তিনটে গ্ল্যান্ডের সিক্রেশন নিয়ে তৈরি হয় ওভারঅল সিমেন। সিমেনে কি থাকে? সেমিনাল প্লাজমা, প্রোস্টেট প্লাজমা, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন, সিক্রেটরি মেটেরিয়াল, এই সব কয়টা মিললেই হয়ে যাবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্পার্মস, তাই না? স্পার্ম থাকবে না? স্পার্ম ছাড়া কি করে হবে? কখন স্পার্ম থাকবে না? ইম্পর্টেন্ট কোশ্চেন। বলা হবে ভ্যাসেক্টমি টেস্টিসের সিমেন কন্টেন্ট, ভ্যাসেক্টমি টেস্টিসের সিমেন কন্টেন্টে কি থাকবে? প্লাজমা থাকবে, প্রোস্টেট সিক্রেশন থাকবে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন থাকবে, খালি অনলি স্পার্ম থাকবে না। রিমেম্বার, এটাও কিন্তু এক্সামে আসতে দেখেছি। কোনটা? এই যে চারটে নাম, সেমিনাল ভেসিকল প্লাজমা, প্রোস্টেট, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সিক্রেশন অ্যান্ড টেস্টিসের মেটেরিয়াল, প্রত্যেকটাকে এখানে আমরা কম্পোজিশন বলে দিয়েছি। তোমরা কম্পোজিশনটা একে একে স্ক্রিনশটের মধ্যে রেখে দিতে পারো। একই জিনিস যা এতক্ষণ বলেছি, ওভারঅল এই সিমেনের কম্পোজিশন খুব ইম্পর্টেন্ট। সিমেনকে আশা করি তোমাদের একটু ডিটেলে বললাম, নইলে অন্য সময় বাড়িতে সিমেন খালি বলে দে হোয়াইট ফ্লুইড বলে ছেড়ে দিলাম, এটা দিলে হয়ে যেত। কিন্তু এক্সট্রা নলেজটা দিলাম যদি কারো দরকার। আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি এই ক্লাসগুলোর, আমার এই ক্লাস হবে একটু নিট ওরিয়েন্টেড। দেখবে নিট ওরিয়েন্টেড ক্লাস কারো কারো ক্ষেত্রে বোর লাগছে, কারো ক্ষেত্রে ভালো লাগছে। আবার যাকে ভালো লাগছে সে জানবে, তার কিন্তু সব টপিক হবে না। আবার যে জানবে স্যার আমার সিলেবাস লাগে তাড়াতাড়ি, তার জন্য ওই ওভারঅল অল্প অল্প করে দিতে হবে। তাই রাজদীপ স্যারের কাছে ডিটেল চাইলে সময় দিতে হবে, ফিজও বেশি, সবকিছুই বেশি। সেই জন্য এখানে বসে এটা পসিবল নয়। কিন্তু এইভাবে যদি প্রত্যেকটা টপিক আমার কাছে আছে, আমি করে দিতে পারবো। একটা ক্লাস অনেক অনেক সময় ধরে করা যাবে। তাই জন্য উইকলি 6 ক্লাস করাতে হয় যদি শুধু নিট করাতে হয়। কাজে আমি নিট করাতে সম্ভব না একটা কারণে, কারণ উইকলি 2 ডেজ, এই ফি স্ট্রাকচারে উইকলি 2 ডেজের বেশি ক্লাস তো সম্ভব নয়। এবং আমাদের যারা পরীক্ষায় আসে, বিশেষ করে হায়ার সেকেন্ডারি এক্সামে, ওই ওপরে নলেজ নিয়ে কিছুটা হয়ে যায়, কিছু এক্সট্রা নলেজ থাকলে তো ভালোই। সেমিনাল প্লাজমা ইন হিউম্যান বিং রিচ ইন, প্রত্যেকটা জিনিস আগেই বলে দিয়েছি, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম, গ্লুকোজ, ক্যালসিয়াম, ডিএনএ, টেস্টোস্টেরন অ্যান্ড রাইবোজ অ্যান্ড পটাশিয়াম, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কম্পোজিশন। এগুলো বারবার বলছি যাতে তোমাদের এগুলো দেখতে বুঝতে সুবিধা হয়, নামগুলো বলে দিয়েছি। এখন আসছি মেল অ্যান্ড ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা সেটা কেমন হয় দেখতে, সামান্য একটু দেখি। আবার আমরা মেলের যে রিপ্রোডাক্টিভ অর্গানস এবং তার এক্সটার্নাল অর্গান পেনিস নিয়ে যে স্ট্রাকচারগুলো দেখছিলাম তারও আরেকটু ডিটেল বলবো। আমরা বারবারই তোমাদের বলছি যে এই পার্টটি ডিটেলে করছি, কারণ এখানের থেকে এক্সটার্নাল এবং
এক্সটার্নাল জেনিটেলিয়া, তার নলেজ আমাদের হায়ার সেকেন্ডারি অ্যাজ ওয়েল অ্যাজ সর্বভারতীয় যে পরীক্ষাগুলো নিট বা অন্যান্য ইউপিএসসির পরীক্ষা, সেখান থেকে রিপ্রোডাকশন রিলেটেড কোশ্চেন থাকবেই থাকবে এবং মেজর কোশ্চেন এখান থেকে থাকবে, এটাই বলে দেওয়া হয়েছে। এটা স্ট্র্যাটেজিক একটা মুভমেন্ট, কারণ রিপ্রোডাকশন নিয়ে, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে এবং রিপ্রোডাকশন রিলেটেড যে ডিজিজ, তার মধ্যে এইডস নিয়ে জানকারির জন্য সবচেয়ে বেশি দরকার এই রিপ্রোডাকশন। তাহলে আমরা এখানে একটা এতক্ষণ পড়াচ্ছিলাম তোমাদের পেনিসের স্ট্রাকচারগুলোর আরেকটু পার্টে যাওয়ার আগে একটা কম্পেয়ার করে নিই, তাহলে বুঝতে পারবে যে কিরকম ভাবে কোন অ্যাঙ্গেলে থাকে বিষয়গুলো। দেখো, ঠিক একই রকম ভাবে পজিশনটা আমরা আগেই দেখিয়ে দিয়েছিলাম, পেলভিক রিজিয়নে থাকে। পেলভিক রিজিয়নে ফ্রন্টাল ভিউতে ফিমেলের যে ব্লাডারটা এখানে দেখছো, মেলের ব্লাডারটাও এই জায়গায় থাকে। মেলের ব্লাডার থেকে যেটা ইউরেথ্রাটা সেটা লং হয়ে থাকে, কিন্তু ফিমেলের ইউরেথ্রাটা একদম ছোট হয়। দেখো, প্রক্সিমাল ইউরেথ্রা, ডিস্টাল ইউরেথ্রা ভেরি শর্ট, বাট এক্ষেত্রে প্রক্সিমাল ইউরেথ্রার মধ্যে কিন্তু কোথায় থাকে লক্ষ্য করে দেখবে, এই যে প্রস্টেট গ্ল্যান্ড, অর্থাৎ ইউরিন ব্লাডার থেকে শুরু করে প্রস্টেট অবধি যেটা ঘিরে আছে, সেই জায়গাটুকু হচ্ছে প্রক্সিমাল ইউরেথ্রা। এনিথিং প্রক্সিমাল মিনস যেটা আগে এগিয়ে থাকে, আর ডিস্টাল ইউরেথ্রা ইজ কম্পারেটিভলি লং দেন দ্য ফিমেল ইউরেথ্রা। এটা কিন্তু ইউরেথ্রাগত একটা ডিফারেন্স। আর অন্যান্য পার্টগুলো যেরকম ইউরেটার বা আমাদের যে ইউরিন যেটা কিডনি থেকে যেটা চলে আসে, সেটা কিন্তু একই রকম ভাবে দুই দিক থেকে দুপাশে ইউরেটার যেগুলোকে বলি সেটা একই রকম ভাবে বেরিয়ে থাকে। এটা একটা কম্পেয়ার করে দিলাম, তাহলে সেই কম্পারিজনটা বুঝতে পারবে যে মেল ফিমেলের একটা অবস্থা। এরপরে আরো অনেকটা বলবো, কারণ ডিটেলে বলবো, ওয়ান বাই ওয়ান বলবো, বিভিন্ন জায়গা থেকে স্লাইডগুলো কালেক্ট আছে বলে আমরা প্রত্যেকটা স্লাইডেই একটা একটা করে নিউ ইনফরমেশন পেয়ে যাব, কিছু ওল্ড ইনফরমেশন। দেখো, এবার সেই পেনিসের যে ইরেকটাইল পার্টটাতে আসছি, যে পেনিস ইরেক্ট করে কি করে এবং ইরেকশনের জন্য লেগে থাকে কোন কোন মাসেলগুলো। খুব ইম্পর্টেন্ট নাম বলছি, মাথায় রাখবে, এগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু দেখো, গ্ল্যান্ডস অফ পেনিসের সঙ্গে এই যে ইউরেথ্রাটা ছিল এবং সেই ইউরেথ্রাটা এর ভেতর দিয়ে গেছে, গিয়ে প্রত্যেকটা ইউরেথ্রাকে ঘিরে রেখেছে একটা স্পেশাল মাসেল, তার নাম কর্পোরা স্পঞ্জিওসাম। কর্পোরা স্পঞ্জিওসাম, কর্পাস, এটাকে আমরা মেন নামে কর্পাস বলবো, কর্পোরা না বলে ভালো। কর্পাস, কর্পোরা আরটা কর্পাস ক্যাভারনোসা, কর্পোরা ক্যাভারনোসা, এই নামগুলো আমাদের একটু গুলিয়ে যায়। দেখো, কিছুক্ষণ আগেই আমাদের অনেকেরই গুলিয়ে যাওয়ার অবস্থা এসেছিল। কি নাম? কর্পাস স্পঞ্জিওসাম। কর্পাস স্পঞ্জিওসামটা যেটা সেন্ট্রাল মাসেল, ঠিক আছে, এই যে পেনিস থেকে যারা গ্ল্যান্ডস অফ পেনিসের সঙ্গে গিয়ে ওপেন হয়ে গেছে, তার নাম কর্পাস স্পঞ্জিওসাম। আর আরেকটি আছে, তাকে বলা হয় কর্পোরা ক্যাভারনোসা, যেটা কভার করে থাকে। তোমরা কভার থেকে ক্যাভারনোসা নামটা মনে রাখতে পারো। পেনিসকে কভার করে থাকে, যেটা পেনিসের স্টিফনেসকে ডিনোট করে। তার মানে কর্পাস ক্যাভারনোসা বা পেনিসকে কভার করে থাকে যে মাসেল, সেটার মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই হয়ে যায় অ্যাট দ্য টাইম অফ ইরেকশন। সেই ব্লাড সাপ্লাইটা কিন্তু আমাদের ব্রেনের সঙ্গে জড়িত থাকে। আমি আগেই বলেছি, অনেকটাই ব্রেনের সঙ্গে থাকে, কারণ যদি স্টিমুলাস না আসে, এক্সটার্নাল স্টিমুলাস বিভিন্ন রকমের হতে পারে, সেটা টাচ, ভিশন বা যা কিছু হতে পারে, এগুলোর ফলে যখন আমাদের কর্পোরা ক্যাভারনোসায় ব্লাড সাপ্লাই হবে, তারপরে কিন্তু সেটা স্টিফ হয়ে আছে। এবং অ্যাট দ্য সেম টাইম দুটো জায়গাতে কর্পাস স্পঞ্জিওসাম, যেটা স্পঞ্জের মতো। কেন স্পঞ্জিওসাম? সেখানে প্রচুর পরিমাণে ছোট ছোট স্পঞ্জের মতো কিছু কিছু গ্যাপ থাকে, যে গ্যাপগুলোর মধ্যে ব্লাড সাপ্লাই হয়ে যায়, তার ফলে পেনিস ইরেক্ট হয়ে যায়, ঠিক আছে। এবং সেটা কোথায় থাকে? দুটো পিউবিক বোনের মাঝে অবস্থান করছে। পিউবিক বোন, তোমরা পিউবিক বোন, পিউবার্টি, সেগুলো সবটা জেনেছো। তাহলে আমাদের এই যে বর্তমানে স্লাইডটি দেখলাম, তার জন্য যে দুটো মাসেল পেনিসের ইরেকশনের জন্য রেসপন্সিবল, সে দুটোর নাম তোমরা ইজিলি মনে রাখতে পারবে। একটার নাম কর্পাস স্পঞ্জিওসাম, কর্পাস স্পঞ্জিওসাম, স্পঞ্জের মতো দেখতে, মাঝখানে থাকে, সেন্টার পার্ট অফ দ্য পেনিসে। আরেকটা কর্পোরা ক্যাভারনোসা। ক্যাভারনোসা শব্দটা কভার থেকে মনে রাখতে পারবে, পেনিসকে কভার করে থাকে ক্যাভারনোসা, তার নাম কর্পোরা।
কর্পাস না, কিন্তু কর্পোরা। আর কর্পাস স্পঞ্জিওসাম সেটা আলাদা। এই পার্টটুকুকে একটু বেশি তোমাদের বললাম, মনে রেখো। পেনিসের যে ইনফরমেশন গুলো আমরা নেব সেগুলো নিয়ে নিই। পেনিস ইজ এক্সটার্নাল জেনিটালিয়া অর সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান, মেল অর্গান ফর কপুলেশন অর ইন্টারকোর্স, যেটাকে বলা যায় ভাস্কুলার স্পঞ্জি অ্যান্ড ইরেকটাইল স্ট্রাকচার অ্যান্ড পেন্ডিকুলাস, কেন পেন্ডুলামের মতো দোলে নর্মাল ভাবে থাকলে, অর্গান হুইচ ইজ সাসপেন্ডেড ফ্রম পিউবিক রিজিয়ন টু ইন ফ্রন্ট অফ স্ক্রোটাম, স্ক্রোটামের সামনের দিকে তারা ঝুলে থাকে। এটা তোমরা জানো, এটা ডেসক্রিপশন করার দরকার নেই, এটাকে নিজেদের মতো ডেসক্রিপশন করতে পারবে। অর্ডিনারিলি ইট অর্ডিনারিলি ইজ রিমেইনস ফ্ল্যাসিড, ফ্ল্যাসিড কথার অর্থ ছোট হয়ে থাকে, কুচকে থাকে, ছোট হয়ে থাকে, সাইজে ছোট হয়ে থাকে। ফ্ল্যাসিড মানে ছোট হয়ে থাকা, আর টার্জিড মানে ফুলে থাকা। বাট অন সেক্সুয়াল অ্যারোজাল, এনিথিং যদি সেক্সুয়াল অ্যারোজাল হয়ে যায়, আমি বলেছিলাম যে ব্রেন একটা সেক্স অর্গানের মতো এখানে কাজ করে, যদিও বলো না এটাকে, কখনোই কিন্তু বলো না ব্রেন ইজ এ সেক্স অর্গান, কিন্তু আমি বলেছি অর্গানের মতো কাজ করে। সেক্সুয়াল অ্যারোজাল যদি হয়, ইট বিকামস লং, হার্ড অ্যান্ড ইরেক্ট। এটা তোমাদের কারো জানবার বা শিখবার দরকার নেই, এটা নিজে থেকে অনুভব করে তোমরা সকলেই বুঝতে পারো, মেল ফিমেল সকলে এটা জানো। সাইজ অফ দ্য এরেক্ট পেনিস ইজ অ্যারাউন্ড 14 to 15 সেন্টিমিটার। এটা কাস্ট, ক্রিড, অ্যাকর্ডিং টু দ্য রিজিয়ন অফ, আমরা কান্ট্রি টু কান্ট্রি এটা ভ্যারি করে। এশিয়ানদের ক্ষেত্রে এই সাইজ ভ্যারিজ, বাট ইন চাইনিজ, জাপানিজ বা এদের ক্ষেত্রে সাইজগুলো একটু লেস বা কমের দিকে হয়ে থাকে, এর থেকেও ছোট হয়ে থাকে। কাজেই বা কারো কারো ক্ষেত্রে এটা অনেকটা বড় হয়ে থাকে। সাম এক্সারসাইজ বা অন্যান্য অনেক কিছু কারণে এটাকে সামান্য এনলার্জ করলেও করা যায়। বাট এটার ক্ষেত্রে একটা স্পেশাল নলেজ তোমাদের দিয়ে নানা রকম ভাবে ওয়েবসাইটে অনেক ইনফরমেশন দেওয়া থাকে যে ইউ ক্যান মেক ইট ভেরি লার্জ, বাট ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল টু মেক ইট ভেরি লার্জ। মনে রাখবে, বাট ইট ইজ কম্পারেটিভলি একটা লার্জ শেপে আনা যেতে পারে, বাট নট আলটিমেট পয়েন্টে। সো দিজ আর দ্য লটস অফ স্ট্রাকচার্স, যেটা তোমাদের কাজে লাগবে, সিলেবাসে আছে। এবারে আমরা পেনিস মোস্টলি ফর্মড অফ 3 সিলিন্ড্রিক্যাল কর্ড অফ স্পঞ্জি ইরেকটাইল টিস্যু, টিস্যু বা মাসেলের মতো তোমরা বলতে পারো, যে টিস্যুগুলো দিয়ে তোমরা আছে, এর আগে আমি দেখিয়ে দিয়েছি, এখন তোমাদের সেটাকে আরেকটু ইনফরমেশন রাখবো। 2 of these are thick and situated in parallel position on right and left side, ডান দিক এবং বাঁ দিক। পেনিসের দেখতে পাচ্ছ ডান দিক এবং বাঁ দিক, এই যে রাইট সাইড এবং লেফট সাইডে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখে নিও। দেখো এটা আমাদের একটা সাইডে এবং এটা একটা আরেকটা সাইডে, রাইট সাইড এন্ড লেফট সাইডে এই দুটো মাসেল দিয়ে ঘেরা থাকে, ফর্মিং এ থিক পার্ট অফ পেনিস। দিস কল্ড নোন অ্যাজ কর্পাস ক্যাভারনোসাম, বলেছিলাম কভার করে থাকে, সেই কথা মনে রেখে তোমরা ক্যাভারনোসা বা কভার কথাটা মাথায় রাখতে পারো, কর্পাস ক্যাভারনোসাম। ঠিক আছে, এটাকে আমরা কর্পোরা ক্যাভারনোসা এই নামেও ডেকে থাকি। কেউ কেউ কর্পাস দিলেও খুব একটা ভুল নেই, এটা দেওয়া যেতেই পারে। এবারে যে ইনফরমেশনটি রাখবার একটা ইম্পর্টেন্ট, দ্য স্মলার কর্ড ইনসাইডে থাকে, যেটা এর আগেই দেখিয়ে দিলাম কিছুক্ষণ আগে, তার নাম কর্পাস স্পঞ্জিওসাম, একদম ইন্টারনালি থাকে। এই যে এই ছবিটার মধ্যে তোমরা কিছুটা বোঝার চেষ্টা করতে পারো। দেখো এটাকে একটা তোমরা ডিসেক্ট করে দিয়ে বা ট্রান্সভার্স সেকশন করে দিয়ে এটাকে দেখানোর চেষ্টা হয়েছে, এটা এলএস, এটা টিএস, পেনিসকে দেখানোর চেষ্টা করা হয়েছে যে এরকম ভাবে থাকে। এবং এই ইরেকটাইল ডিসফাংশন যদি হয়, তাহলে এই মাসেলের মধ্যে ব্লাড সাপ্লাই কোনোভাবে আটকে গেলে বা ডায়াবেটিস জাতীয় কোনো ডিজিজ হলে বা নার্ভাস কোনো ডিজিজ হলে, তাহলে ইরেকটাইল ডিসফাংশন আসতে পারে। তা নইলে এল্ডারলি এজে নর্মালি ইরেকটাইল ডিসফাংশন এসে যায়। Corpus spongiosum form a bulge and conical structure at the tip of penis which is called glans penis. তাই glans penis কার সঙ্গে জুড়ে থাকে মনে রাখবে, corpus spongiosum এর সঙ্গে। Skin over glans penis is loose and retractable,
যেটাকে প্রিপিউস অর ফোরস্কিনও বলা হয়ে থাকে। প্রিপিউস এটা অন্যান্য অর্গানিজমে দেখা যায়, হিউম্যানের প্রিপিউসটাও বলা যায়, কিন্তু অন্য অর্গানিজমের প্রিপিউসটা খুব ভালো দেখতে পাওয়া যায়। মনে রাখবে যেগুলো রিট্রাক্টেবল বা সেটা যদি কখনো যখন নর্মাল পজিশনে পেনিস থাকে তখন সেটা কুচকে থাকে বা ছোট হয়ে থাকে বা ইরেকটাইল অবস্থায় সেটা আবার এক্সপ্যান্ড করে যায়, সেটা এই জন্য বলা হয় রিট্রাক্টেবল। অ্যাট দ্য টিপ অফ গ্ল্যান্ডস অফ পেনিস ইজ স্লিট লাইক ইউরেথ্রাল মিটস ইজ প্রেজেন্ট, এটাকে বলে ইউরেথ্রাল মিটাস পারসিস্ট। কোথায়? মনে রাখবে এই দুটো জাংশন জায়গায় যখন পেনিসটাকে উল্টে ধরা যায়, তার যেখানে গ্ল্যান্ডস অফ পেনিস থাকে সেখানে ছোট্ট একটা সার্কুলার মাসেল থাকে, সেটা ইউরেথ্রাল মিটাস বলা হয়। একটা কথা তোমাদের বলে রাখি, এখানে আমার মনে পড়লো, জেনারেল কিছু কিছু অ্যানিমেলে যারা ম্যামাল তাদের সকলেরই তো পেনিস থাকে এবং সকলেরই স্ক্রোটামও থাকে। আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে থাকি, কোনো কোনো অর্গানিজমে বিশেষ করে হাতি বা র্যাবিট এদের ক্ষেত্রে সিজনে স্ক্রোটামটা যখন ওদের রিপ্রোডাক্টিভ সিজন শুরু হয়, যেটা তাদের অ্যাট্রাকশনের কেন্দ্র, সে সময় কিন্তু আমাদের টেস্টিসটা এনলার্জ হয়ে থাকে কিছুটা এবং সেটা বডি থেকে বেরিয়ে আসে। আদারওয়াইজ অন্যান্য সময় টেস্টিস জেনারেলি বডির মধ্যে ঢুকে থাকে এবং পেনিস কারো কারো ক্ষেত্রে এক্সটার্নাল ওপেনিং, হিউম্যানের যেরকম স্ট্রাকচার থাকে আদার ম্যামালেরও তাই থাকে, সেটা কিছুটা তোমরা বুঝে নিতে পারো। কারো কারো সেটা এক্সপোজ হয়ে থাকে, হিউম্যানেরটা যেরকম এক্সপোজ হয়ে থাকে সবসময়, কিন্তু অনেকেরটা এক্সপোজ না হয়ে 100-200 টাইমসও, বিশেষ করে ডগ বা অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে সেটা এক্সপোজ করে যায় অ্যাট দ্য টাইম অফ ইরেকশন। দেখো প্রিপিউসিয়াল গ্ল্যান্ড, এটাকে প্রিপিউসিয়াল গ্ল্যান্ড আর প্রেজেন্ট at the base of gland of penis, neck of penis, অর্থাৎ পেনিসের যে গলাটাকে বলে থাকে নেক, নেক রিজন, যেখানে ছোট্ট করে আমি গলার মতো বলেছিলাম, নেক অফ পেনিস। দিস গ্ল্যান্ড সিক্রেটস হোয়াইট সাবস্টেন্স কল্ড স্ম্যাগমা। এই যে স্ম্যাগমা বললাম, সেই স্ম্যাগমা পার্টটাই কিন্তু ওই যে ফাইমোসিসের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে স্কিনের নিচে জমা হয়, যেটা পরে গিয়ে ডিসফাংশন করে দিতে পারে বা ফাইমোসিস করে দিতে পারে, যার জন্য আমাদের স্কিনটাকে সার্কামসিশন করে ফেলতে হয়। ইরেকশন অফ পেনিস ইজ পিওরলি ভাস্কুলার ফেনোমেনন। কেন ভাস্কুলার বলছি? ব্লাড ভেসেল এখানে মেজর রোল প্লে করে। ব্লাড যখন অ্যাকুমুলেট হয়ে যায় তখনই পেনিস ইরেক্ট করে যায়। স্টিমুলাস ক্যারিড বাই প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম S2, S3 and S4. S মানে হচ্ছে স্যাক্রাল 3, স্যাক্রাল 2 and স্যাক্রাল 4। এই যে কতগুলো নার্ভ আছে, অর্থাৎ আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, ভার্টিব্রাল কলামের দিকে জানো তোমরা লাম্বার স্যাক্রাল কতগুলো পার্ট আছে। স্যাক্রাল পার্টটা মানে আমাদের মেরুদণ্ডের একেবারে নিচের দিকে যেখানে পশ্চাৎদেশ আছে, সেই অঞ্চলে তিনটে পার্ট থাকে যেখান থেকে তারা এই মেসেজগুলো নিয়ে যায়। স্যাক্রাল 2, স্যাক্রাল 3 and স্যাক্রাল 4 নার্ভ থাকে, কানেক্টেড করা থাকে, যেগুলো আমাদের ভার্টিব্রাল কলাম দিয়ে গিয়ে ব্রেনের সঙ্গে প্যারাসিম্প্যাথিক নার্ভের সঙ্গে কানেক্টেড করা থাকে। এখানেও যদি কোনো আঘাত লাগে বা কিছু হয় তাও ইরেকটাইল ডিসফাংশন আসতে পারে। ডিউরিং ইন্টারকোর্স দ্য সেন্সরি সেল প্রেজেন্ট ইন দ্য স্কিন অফ দ্য গ্ল্যান্ড অফ পেনিস এস্টাবলিশড রিল্যাক্সেস টু ইনডিউস ইজেকশন। ইন্টারকোর্সের সময়, সেজন্য ইন্টারকোর্স বা কয়টাস বলা হয়, সেজন্য অল দ্য অ্যানিমেলস জেনারেলি দেখবে ইন্টারকোর্সটা একটা রাবিং ইন নেচার হয় এবং এই রাবিং নেচারে যেখানে আরো অনেকগুলো স্কিন মাসেল আছে, আমাদের গলগি ম্যাজনি, প্যাসিনিয়ান কর্পাসালস, এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো সমস্তটা একসঙ্গে অ্যাট দ্য টাইম অফ রাবিং উইথ দ্য ভেজাইনা করার সঙ্গে তাদের সঙ্গে একটা সিগন্যাল জেনারেট করে। দ্যাট সিগন্যাল সেটা যদি একদম আলটিমেট পর্যায়ে পৌঁছে যায় তার সাথে সাথে ইজেকশন ক্রিয়েট করে যায়। তবে এই ইজেকশনকে যদি এইভাবে মাস্কুলার নলেজগুলো নিয়ে তাকে কন্ট্রোল করা যায় তাহলে এই যে ইজেকশন টাইমকে এটাকে প্রলং করে দেওয়া যেতে পারে। কিন্তু অনেকেরই যাদের এই কন্ট্রোল না থাকে তাহলে প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়ে যেতে পারে, অর্থাৎ একেবারে ভেজাইনার টাচে আসার সঙ্গে সঙ্গে যখন সেই সেন্সরি পার্টগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, ম্যাক্সিমাম অ্যাক্টিভেশনে পৌঁছে যায়, তাহলে খুব তাড়াতাড়ি
ইজাকুলেশনটা হয়ে যেতে পারে। এগুলো কিছু ফিজিওলজিক্যাল প্রবলেম বা কন্ডিশন এসে যায়, সেগুলো পেনিসের যে স্ট্রাকচার জানতে গিয়ে তোমাদের জেনে রাখা ভালো। সো এখানে এসে গেছে আমাদের ইরেকটাইল একটা বা ইরেক্টেড পেনিসের একটা ডায়াগ্রাম তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। দিজ আর নট সো ইম্পর্টেন্ট ফর নর্মাল এক্সামিনেশন। আবার বলেছি স্পেশাল নলেজের জন্য এগুলো দরকার কিছুটা আছে, আমি তার জন্য একটু কুইকলি সেটাকে কভার করব। দেখো এখানে সিমেন এক্সপেলড অর ইজাকুলেটেড হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে কিভাবে ইউরেথ্রার মধ্যে দিয়ে এসে গ্ল্যান্ডস অফ পেনিসকে ক্রস করে টিপ দিয়ে তারা সিমেন ইজেক্টেড হয়ে গেছে। এবং কন্ট্রাকশন অফ পিনাইল ইউরেথ্রা, এই যে মাঝখানে যে ছবিগুলো দেখছো এখানে কন্ট্রাকশন একটা দেওয়া হয়েছে, এক্সপালশন ফেজ এক্সপ্যান্ড করে গেছে। এন্ড দেখো এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার অলসো রিলিজেস, এখানে একটা স্ফিংটার মাসেল থাকে, ঠিক আছে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এই স্ফিংটারটা আমাদের উইশ বা ইচ্ছের উপরে নির্ভর করে। এই কন্ট্রোলটা যার যত বেশি সে ততোধিক তার সিমেনটাকে সেমিনাল গ্ল্যান্ডের মধ্যে ধরে রাখতে পারে। আর এটার জন্য অনেক সময় কিছুটা প্র্যাকটিস দরকার হয়। প্র্যাকটিস বলতে গেলে বা কিছুটা নার্ভাস কন্ট্রোল, যারা খুব ইজিলি নার্ভাস হয়ে পড়ে, যে হিউম্যান বিং বা মেলেরা, তাদের খুব তাড়াতাড়ি ইজাকুলেটেড হয়ে যায় বা তাদের লং লাস্টিং হয় না, বা যেটাকে বলছে আমরা ইরেকটাইল ডিসফাংশন। অ্যাট দ্য সেম টাইম ইরেকটাইল ডিসফাংশনের থেকে প্রিম্যাচুর ইজাকুলেশন ঘটে গিয়ে পেনিস খুব তাড়াতাড়ি তার ইরেকশনটা হারিয়ে ফেলতে পারে। এগুলো কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন, সেগুলো তোমাদের একটু বলে দিলাম। এবার আসি সিমেনের আরো কিছু পরিমাণ দু একটা দেখে দেওয়া হয়েছে, 2 to 5 ml। এগুলো রিপিটেটিভ ইনফরমেশন, আমি বারবার বলছি, রিপিট করে দেবো। pH 7.5, হ্যাভ 200 to 300 মিলিয়ন স্পার্ম ইন ওয়ান ইজাকুলেশন। এই কথাটা একবার বলছি কারণ এর নাম্বারটা যদি কমে যায় তাহলে অলিগোজুস্পার্মিয়া বলে একটা ডিজিজ হয়। সেক্ষেত্রে একটা মেল যদি স্পার্ম রিলিজও করে তাহলে সেই স্পার্মের ফার্টিলাইজেশন করবার ক্ষমতা থাকে না, এবং সেক্ষেত্রে সেই কাপল তাদের বাচ্চা হতে চায় না বা নতুন অফস্প্রিং তাদের তৈরি হয় না। এটা একটা ডিসফাংশন হয়, কারণ আরো অনেক বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া বা নেশা করা, এই সমস্ত কারণে এই সমস্যা আসতে পারে। সিমেন কি? সেমিনাল প্লাজমা প্লাস স্পার্ম, আগেই বলেছিলাম। ফর normal fertility 60% of normal sperm is required. At least 40% sperm must have vigorously mortality. 40% স্পার্মের 60% এর মধ্যে 40% vigorous mortality থাকতে, mortality মানে মর্টালিটি নয়, মরে যাওয়া নয়, মর্টালিটি মানে তাদের মুভমেন্টের পাওয়ার থাকতে হবে, তবেই সেই স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করবার ক্ষমতা আছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, কারণ অনেক মেলদের দেখা যায় সব দিক থেকে স্বাস্থ্যবান, বাইরে থেকে দেখে হওয়া সত্ত্বেও ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে যে স্পার্ম রিলিজ করছে তার কোয়ান্টিটি বা নাম্বার অফ স্পার্মস আর ভেরি লেস, তার জন্য তাদের অলিগোজুস্পার্মিয়া হয়ে যায়, তার জন্য ফার্টিলিটি আসে না। কন্টেন্ট 60% seminal vesicle, 30% prostate secretion and 10% sperm। পার্সেন্টেজ গুলো মাথায় রেখো, 60% seminal vesicle, 30% prostate secretion and 10% of sperm। ভাসা ডিফারেন্স সিক্রেশন থাকবে, তার মধ্যে 10% এর মধ্যে বাল্ব ইউরেথ্রাল সিক্রেশনও থাকবে। এগুলো আগেই বলেছি, কয়েকটা ইনফরমেশন একটু রিপিট করে নিলাম। মিল্কি অ্যাপিয়ারেন্স তোমরা জানো, sperm due to prostatic secretion, viscosity is due to seminal secretion। viscosity মানে যে ঘন হয়ে থাকে না, সেটা সেমিনাল ভেসিকেল থেকে আসে বলে সেটা একটু ঘন বা ডেন্স হয়ে থাকে। দেন সেমিনাল প্লাজমা, অ্যান্টিবায়োটিক ডিসকভার ফ্রম সিমেন। সেমিনাল প্লাজমা অ্যান্টিবায়োটিক, ইট ডিস্ট্রয়স ভেজাইনাল ব্যাকটেরিয়া, কারণ সেমিনাল প্লাজমাতে অ্যান্টিবায়োটিক প্রপার্টি দেখতে পাওয়া যায়। কখনো যে ভেজাইনাতে গিয়ে পড়বে, জানো ভেজাইনের মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো ভেজাইনাল পিএইচ কে মেনটেন করবে। মনে রাখবে সেমিনাল ভেসিকেলের জেনারেলি বেসিক ইন নেচার হয়, কিন্তু ভেজাইনাল এরিয়াতে যে ফ্লুইডগুলো থাকে সেগুলো কিছুটা অ্যাসিডিক হয়, কারণ সেই অ্যাসিডিক থাকার জন্য কিছু ব্যাকটেরিয়া ভেজাইনাতে, একবারে বলে দিচ্ছি, পরে আরো বলবো, যে সেখানে গিয়ে সে জায়গাটা একটা নিউট্রালের কাজ করবে এবং সেখানে গিয়ে কিছু ব্যাকটেরিয়া জন্মায়, যে ব্যাকটেরিয়াগুলো যদি হার্মফুল থাকে সেই হার্মফুল ব্যাকটেরিয়াগুলোকে
কিল করে ফেলে এই সেমিনাল ভেসিকেলের প্লাজমা। মেল with less than 35 million of sperms, these are called sterile male, are semen replaced in every 24 hours, প্রত্যেক 24 ঘন্টা পর পর সিমেন রিপ্লেস হতে পারে। and semen coagulates immediately after ejaculation, ejaculation হয়ে যাওয়ার পরেই সিমেনটা কোয়াগুলেট করে যায় বা জমে যেতে পারে। আমি আবার বলেছি কিছু কিছু স্লাইড করা হয়েছে যেগুলোতে কিছু রিপিটেটিভ ইনফরমেশন আছে যাতে করে তোমাদের মনে ভালো থাকে। রিপিটেশন ইজ দ্য কি টু সাকসেস। তোমাদের কাছে বারবার বলি পড়তে গিয়ে রিপিট করবে। নিটের পড়া এইভাবে পড়তে হয়, রিপিট করে করে পড়তে হয়। রিপিট করে যদি লেকচার শোনো তবে দেখো মনে থাকবে অনেকগুলো ইনফরমেশন তোমাদের, আমি মনে করছি এগুলো এখনই তোমাদের মনে হয়ে গেছে। ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন এখানে আসবে। সেমিনাল ভেসিকেল অলসো নোন অ্যাজ seminal vesicle is also known as uterus masculinus, এগুলো স্পেশাল ইনফরমেশন। circumcision is the removal of prepuce or foreskin of the penis. Emission refers to movement of sperm into the urethra, ইউরেথ্রাতে স্পার্ম আসা, ইজাকুলেশন না কিন্তু এমিশন, অর্থাৎ ইউরেথ্রাতে যখন স্পার্মটা এসে গেল এমিশন, তারপরে যখন বডি থেকে বেরিয়ে গেল তাকে বলে ইজাকুলেশন। ইজাকুলেশন রেফার্স টু ফোর্সেবল এক্সপালশন অফ সিমেন ফ্রম ইউরেথ্রা টু দ্য আউট অফ দ্য পেনিস, সেটা যে কোনো জায়গায় যেতে পারে। দেন অলিগোস্পার্মিয়া, লো স্পার্ম কাউন্ট লেস দ্যান 20 মিলিয়ন পার মিলিলিটার, 20 মিলিয়নের থেকে কম যদি থাকে তবে কিন্তু সেটাকে অলিগোস্পার্মিয়া, অলিগোজুস্পার্মিয়া, এটা স্টেরাইল মেলকে রিপ্রেজেন্ট করে। লেভেল অফ এনজাইম অ্যাসিড ফসফেট ইজ ইউজড ফর ডায়াগনোসিস অফ প্রোস্টেট ক্যান্সার। লেভেল, এনজাইমের লেভেল দিয়ে প্রোস্টেট ক্যান্সার হয়েছে কিনা সেটাকে ডিনোট করা হয়। এছাড়া কিছু ইম্পর্টেন্স অফ দ্য মেল একটা প্রবলেম হয়ে থাকে, কাকে বলা ইনএবিলিটি টু অ্যাচিভ অ্যান ইরেকশন, ইরেকশন অ্যাচিভ করতে, যদিও তার স্পার্ম অ্যাক্টিভ থাকলেও তাকে ইম্পোটেন্সি আমরা বলবো না। ইম্পোটেন্সি হচ্ছে মেনলি আমরা কর্পোরা ক্যাভারনোসা অ্যান্ড কর্পাস স্পঞ্জিওসাম, এই যে দুটো টিস্যু আছে এই টিস্যু দুটো ডিসফাংশনের কারণে ইরেকশন যখন হয় না সেই জায়গাটাকে আমাদের মেডিকেলি ইম্পোটেন্সি বলে ধরা হয়, যেটা আনএবল টু ইন্টারকোর্স হয়ে থাকে, ইন্টারকোর্স করতে পারা যায় না এই অবস্থায়। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট কিছু নোট আসতে পারে। স্টেরিলিটি, ইনএবিলিটি অফ স্পার্ম ফার্টিলাইজ টু ওভাম। স্টেরাইল মেল কাকে বলা হয়? যেহেতু এটা অনেক কারণে হতে পারে, লেস নাম্বার অফ স্পার্ম থাকতে পারে বা অন্য অনেক কারণে যদি ফার্টিলাইজ করতে না পারে, স্পার্ম ওভামের সঙ্গে ফার্টিলাইজ করতে পারলো না, দেখা যাচ্ছে স্পার্মের কোয়ালিটি সবকিছু ভালো আছে কিন্তু ফার্টিলাইজ করতে পারে না, এভাবেও কিন্তু স্টেরিলিটি আসে। তখন তাদের ক্ষেত্রে কি করতে হয়? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, ইনভিট্রো ফার্টিলাইজেশন, টেস্ট টিউব বেবি, এই সমস্ত অপশনগুলো দিয়ে ফার্টিলাইজেশন করা যেতে পারে। এডিএএম, অ্যান্ড্রোজেনিক ডেফিসিয়েন্সি ইন এজিং অফ মেল মেনোপজ, অর্থাৎ কোনো মেল যদি কোনো কারণে যদি তার ফার্টিলিটি করার ক্ষমতা আগে ছিল কিন্তু পরবর্তীকালে কমে গেছে, নেই হয়ে গেছে, তাহলে এটাকে মেল মেনোপজ নামেও একটা নতুন টার্মিনোলজি দেওয়া হয়, তাদেরকে এডিএএম, অ্যাডাম বলে বলা হয়, অর্থাৎ অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি ইন এজিং মেলস। এজিং মানে বয়স্ক পুরুষদের, এটা যদি ছোট বয়সে হয়ে যায় তাহলে সেটার জন্য আমাদের মেডিকেল সাপোর্ট আছে, কিন্তু এজ হয়ে গেলে মেনোপজ, মেল মেনোপজ হয়ে গেলে সেটাকে জেনারেলি করা সম্ভব নয়। এটা যদি কেউ তাদের ছোট বয়সে ইয়াং এজে তাদের যদি কোনো ম্যাল প্র্যাকটিস থাকে, ইজাকুলেশনের ম্যাল প্র্যাকটিস থাকে, তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি এই ধরনের মেল মেনোপজে এসে পড়ে। কিন্তু যদি ছোটবেলায় তাদের অ্যাক্টিভিটি বেটার থাকে তাহলে অনেক সময় মেল মেনোপজ আসতেও দেরি হয়। কিন্তু স্পার্ম, সে তার বডি থেকে যদি স্পার্ম বের করা যায়, সেই স্পার্ম দিয়ে আমরা ইজিলি ফার্টিলাইজ করতে পারা সম্ভব যদি আর্টিফিশিয়ালি বের করা যায়। হাইড্রোকোলি, এটাকে বলা হাইড্রোকোলি। হাইড্রোকোলি আরেকটা কন্ডিশন,
অ্যাবনর্মাল কালেকশন অফ ফ্লুইড ইন টেস্টিস স্ক্রোটাম গ্ল্যান্ড, টেস্টিসটা ফুলে যায় যেটাকে হাইড্রোকলি বা হাইড্রোসিল এই ধরনের নামেও ডাকা হয়। COLEL এটাকে হাইড্রোসিলও বলা হয়, হাইড্রোসিলও বলতে পারি। এই টার্মটাকে আমরা জানবো নানা রকম নামে ডাকা হয়, মেডিকেল টার্ম তো অনেকে অনেক রকম বলে থাকে, সেজন্য হাইড্রোসিল হাইড্রোকলি এই ধরনের নামগুলোকে অনেকে ডেকে থাকে। হাইড্রোসিল অর্থাৎ স্ক্রোটাম ফুলে গেছে। আর পিএইচ অফ সিমেন আরেকবার বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, স্লাইডে রেখে দিয়েছি। এটা 7.3 to 7.50, তার মানে স্লাইটলি অ্যালকালাইন। এগেইন স্ট্রাকচারগুলো আরেকবার দেখিয়ে নিচ্ছি, যাগুলো দেখে নাও। টেস্টিকল, ইউরেথ্রা, প্রোস্টেট গ্ল্যান্ড, রেকটাম, সেমিনাল ভেসিকল, লিম্ফ নোড, ব্লাডার অ্যান্ড পেনিস। ব্লাডারের পজিশনটা দেখছো, ব্লাডারকে ক্রস করে দিস স্পামাটিক কর্ড কিন্তু খুবই হার্ড কর্ড হয়। এটা অনেক সময় আমাদের মেডিকেল প্র্যাকটিসে প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে দেখানো হয়েছে যে সেখানে সেটা কতটা হার্ড হয়, রীতিমতো বাইরে কাপড় ঝোলানো তারের মতো হার্ড একটা থ্রেড মতো হয়ে থাকে। এটা মনে রাখবে, ডেড অর্গানিজমের ক্ষেত্রে দেখানো হয় জেনারেলি। চলো আমরা এখন একটু দেখে নিই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কনসলিডেটেড ওয়েতে একসঙ্গে একটা অ্যানিমেটেড ভিডিও। এই আমাদের মেল পেনিস চলে এলো। পেনিসের বিভিন্ন স্ট্রাকচারগুলো তোমাদের সামনে দেখা যাচ্ছে। এগুলো খুব ভালো করে ডিটেলে আমরা পড়েছি, কোনটা কি স্ট্রাকচার। সেমিনিফারাস টিউবুল, এপিডিডাইমিস, ভাসা অ্যাপেরেন্সিয়া, ভাসা ডিফারেন্সিয়া, প্রোস্টেট গ্ল্যান্ড, টেস্টিস, প্রত্যেকটা চোখে দেখা যাচ্ছে পেয়ার অফ টেস্টিস। এবং আস্তে আস্তে এটা অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে পুরোটা কনসলিডেটেড ওয়েতে আমরা দেখিয়ে যাব। এক এক করে এই পার্টগুলো আসছে। এই যে পার্টগুলো এলো, এটা জানো যে প্রত্যেকটা টেস্টিকলের সাইজগুলো এর আগেই তোমাদের বলে দিয়েছি, এটাকে ম্যাগনিফাই করা হয়েছে। সেমিনিফারাস টিউবুল গিয়ে আমরা কোথায় মিলেছে এক এক করে রেটি টেস্টিস এসছে, এপিডিডাইমিস, ভাসা অ্যাপেরেন্সিয়া, ভাসা ডিফারেন্সিয়া হয়ে ইউরিন ব্লাডারকে ক্রস করে তারা প্রোস্টেট যে একটি গ্ল্যান্ডের মাঝখানে জয়েন, ওয়াই শেপ যে জয়েন হবে তার মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসছে, বেরিয়ে পেনিসের মধ্যে দিয়ে তারা ইউরেথ্রার মধ্যে দিয়ে ওপেন হয়ে গেছে। এই পার্টগুলো তোমাদের সামনে একটু লাইভ ছোট্ট একটা ভিডিও ক্লিপের মধ্যে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এবার কখন বেরিয়ে আসবে দেখো, এই যে একটা ছোট্ট পার্ট সেটা সেমিনিফারাস টিউবুলের, তার মধ্যে সার্টোলি সেল, মাঝখানে লুমেন দেখা যাচ্ছে, এটা স্টেইন করা হয়েছে। এগুলো তোমাদের এর আগে সবকটা দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরে সিমেন্টগুলো যখন বেরিয়ে আসবে, কখন, যখন পেনিস ইরেক্ট হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে আমাদের সেমিনাল বা সিমেনের মধ্যে দিয়ে এই যে সিমেন্ট বেরিয়ে আসছে, সেই সিমেন্ট যখন ইজাকুলেটেড হয়ে যাবে তখন তার ভেজানেতে গিয়ে পৌঁছবে, ইনক্লুডিং স্পার্ম। এই হলো আমাদের একটি ছোট্ট মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে একটা অ্যানিমেটেড ভিডিও। আশা করি তোমরা এটা দেখলে ভালো লাগলো।